বিকেলের দিকে বাইক নিয়ে বের হয়েছিলাম। উদ্দেশ্য একটাই, বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া। সারাদিন বাসায় বসে থাকতে থাকতে মাথা ধরার মতো অবস্থা হয়ে যায়, তাই সুযোগ পেলেই বের হয়ে পড়ি। মরে গিয়ে দেখি সবাই আগেই বসে আছে, চায়ের কাপ হাতে নিয়ে গল্প করছে। আমি গিয়ে বসতেই রাকিব বলে উঠল, কিরে মামা, আজ এত দেরি? ঘুমাচ্ছিলাম। তোর জীবনটাই গেল ঘুম আর অলসতা। আমি হেসে বললাম, তোর মতো সারাদিন প্রেম করলে তো আর ঘুম হতো না। সবাই হেসে উঠল। আড্ডা চলছিল বেশ ভালোই। হঠাৎ রাকিবের ফোনে একটা কল এলো, আর পরক্ষণেই তার চেহারার ভাব বদলে গেল। চোখে মুখে একরাশ উত্তেজনা আর ভয়ের ছাপ। রাকিব ফোন রাখতেই আমি জিজ্ঞেস করলাম, কিরে, কি হয়েছে? কে কল দিয়েছে? আর তুই এভাবে নার্ভাস কেন? ভাই, তাড়াতাড়ি বাইক স্টার্ট দে, বাসায় যেতে হবে। আব্বু নাকি অনেক অসুস্থ। কথাটা শুনতেই আমি চমকে গেলাম, আর এক সেকেন্ডও দেরি করলাম না। হাতে থাকা চায়ের কাপটা টেবিলে রেখে তাড়াতাড়ি বাইকের চাবি ঘোরালাম। ইঞ্জিন স্টার্ট হতেই রাকিব পেছনে উঠে বসল। আমি আর কথা বাড়ালাম না, দ্রুত বাইক চালিয়ে রওনা দিলাম ওদের বাসার দিকে। পুরো রাস্তা জুড়ে রাকিব একদম চুপ, শুধু বারবার ফোনে কল দিচ্ছিল বাসায়, কিন্তু ঠিকমতো কিছুই বুঝতে পারছিল না। কেন জানি আমার বুকের ভেতরেও অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর ওদের বাসার সামনে পৌঁছাতেই দেখি গেট খোলা। আশেপাশের কয়েকজন মানুষও দাঁড়িয়ে আছে, কারো মুখেই ভালো কোনো ভাব নেই। আমি আর রাকিব দৌড়ে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে ঢুকতেই দেখি আন্টি কান্না করছেন, আর সোফার পাশে মেঝেতে বসে আছে রাইসা, চোখ ভরা পানি, পুরো মুখ ফ্যাকাশে হয়ে গেছে, হাত কাঁপছে। আর সোফায় আতশোয়া অবস্থায় পড়ে আছেন আঙ্কেল। আমি এক মুহূর্তেই বুঝে গেলাম ব্যাপারটা স্বাভাবিক না। রাকিব দৌড়ে গিয়ে বাবার পাশে বসে বলে উঠল, আব্বু, আব্বু শুনতে পাচ্ছ? আঙ্কেল ঠিকমতো কথা বলতে পারছিলেন না, মুখটা একটু বেঁকে গেছে, ডান হাতটাও অস্বাভাবিকভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে। আমার বুক ধক করে উঠল। আমি দ্রুত সামনে গিয়ে আঙ্কেলের দিকে তাকালাম। তার শ্বাস ভারী হয়ে আসছে, চোখ আধ খোলা, কিছু বলতে যাচ্ছেন কিন্তু শব্দ বের হচ্ছে না। মুহূর্তের মধ্যেই মাথায় শব্দটা এসে বাজল, স্ট্রোক। আমি কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত ফোন বের করে অ্যাম্বুলেন্সে কল দিলাম, কারণ এখন কিছু বললে সবাই আরও ভেঙে পড়বে। কল করতে করতে শুধু বললাম, সবাই একটু শান্ত হন প্লিজ, আঙ্কেলকে দ্রুত হাসপাতালে নিতে হবে, আমি অ্যাম্বুলেন্স আনছি। কিন্তু পরিস্থিতি তখন এতটাই খারাপ যে কারো নিজেকে সামলানোর অবস্থা নেই। রাকিব বারবার বাবার হাত ধরে ডাকছিল, আব্বু, কথা বলো প্লিজ, আব্বু। আন্টি একপাশে বসে কাঁদছেন, আর রাইসা নিঃশব্দে কাঁদছিল। ওর চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছিল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু এক দৃষ্টিতে নিজের বাবার দিকে তাকিয়েছিল। জানি না কেন ওই মুহূর্তেই মেয়েটাকে দেখে আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এত অসহায় কাউকে হয়তো আগে দেখিনি। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে পৌঁছালো। আমি আর রাকিব মিলে দ্রুত আঙ্কেলকে স্ট্রেচারে তুললাম। আন্টি কাঁদতে কাঁদতে পেছনে উঠলেন। রাইসাও উঠতে যাচ্ছিল, কিন্তু পা কাঁপছিল এতটাই যে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না। আমি তাড়াতাড়ি ওর হাত ধরে বললাম, সাবধানে। রাইসা মাথা তুলে একবার তাকালো আমার দিকে, চোখ দুটো পুরো লাল হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের ভেতর পুরো পরিবেশটাই ভারী হয়েছিল, সাইরেনের শব্দ কানে বাজছিল একটানা। আমি ওদের সবার দিকে তাকিয়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিলাম, কারণ এই মুহূর্তে আমি ভেঙে পড়লে চলবে না। হাসপাতালে পৌঁছাতেই দ্রুত আঙ্কেলকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা তাড়াহুড়ো করে ভেতরে নিয়ে গেলেন। আমরা বাইরে দাঁড়িয়ে রইলাম। সময়টা তখন যেন থেমে গিয়েছিল। করিডোরের সাদা আলো, মানুষের ছোটাছুটি, নার্সের দ্রুত হাঁটা, সব কিছু মিলিয়ে এক ভয়ঙ্কর অস্থির লাগছিল। আন্টি বসে বসে কাঁদছিলেন। রাকিব মাথা নিচু করে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে, আর রাইসার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। হঠাৎ দেখলাম ওর হাত কাঁপছে খুব। আমি ধীরে ধীরে গিয়ে বললাম, পানি খাবে? রাইসা মাথা নাড়ল। আমি পাশের দোকান থেকে পানি এনে এগিয়ে দিলাম। মেয়েটা বোতলটা হাতে নিয়েও খুলতে পারছিল না, হাত এতটাই কাঁপছিল। আমি আস্তে করে বোতলের ঢাকনা খুলে দিলাম। তখনই হঠাৎ
রাইসার চোখ দিয়ে আবার পানি গড়িয়ে পড়ল। আপুর কিছু হবে না তো? প্রশ্নটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম, কারণ সত্যি বলতে এখন আমিও ভয় পাচ্ছিলাম। তবুও নিজেকে শক্ত করে বললাম, কিছু হবে না ইনশাল্লাহ, তুমি ভেঙে পড়ো না। মেয়েটা নিচের দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে করে বলল, আপুর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। কথাটা শেষ করেই মেয়েটা মুখে হাত দিয়ে কেঁদে উঠল। আর কেন জানি না সেই মুহূর্তে ওর কান্নাটা আমার বুকের ভেতর গিয়ে লাগলো খুব গভীরভাবে। প্রায় 40 মিনিটের মতো কেটে গেল, কিন্তু সেই সময়টা আমাদের কাছে যেন কয়েক ঘন্টার মতো লাগছিল। হাসপাতালের করিডোরে শুধু নিস্তব্ধতা আর দুশ্চিন্তার ভারী একটা পরিবেশ। মাঝে মধ্যে নার্সদের হেঁটে যাওয়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। রাকিব একদম চুপ হয়ে বসেছিল। ছেলেটাকে এমন ভেঙে পড়তে আমি আগে কখনো দেখিনি। আন্টি বারবার চোখ মুছছেন, আর রাইসা মাথা নিচু করে বসে আছে, মাঝে মাঝেই কাপা হাতে চোখের পানি মুছছে। আমি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভেতরে ভেতরে আমিও অস্থির হয়ে যাচ্ছিলাম। হঠাৎ ইমার্জেন্সির দরজা খুলে একজন ডাক্তার বের হলেন। আমরা সবাই একসাথে উঠে দাঁড়ালাম। রাকিব প্রায় দৌড়ে গিয়ে বলল, ডাক্তার, আব্বু কেমন আছেন? ডাক্তার শান্ত গলায় বললেন, ওনার মাইনর স্ট্রোক হয়েছে, তবে আপনারা ঠিক সময়ে হাসপাতালে নিয়ে এসেছেন। এর জন্য বড় ধরনের বিপদ এড়ানো গেছে। আপাতত বিপদমুক্ত, তবে কিছুদিন খুব সাবধানে রাখতে হবে। প্রেশার অনেক বেড়ে গিয়েছিল। আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করে দিয়েছি, এখন পর্যবেক্ষণে রাখা হবে। রাকিব গভীর নিঃশ্বাস ফেলল। ডাক্তার কিছু কাগজপত্র দিয়ে চলে গেলেন। তারপর রাকিব হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো, চোখ দুটো লাল হয়ে আছে। পরক্ষণে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, তুই না থাকলে আজ কি হতো জানি না। আমি ওর পিঠে হাত রেখে বললাম, এসব বলিস না, আঙ্কেল ঠিক আছেন, এটাই বড় কথা। রাকিব আস্তে করে মাথা নাড়ল। এরপর কিছুক্ষণ পর একজন নার্স এসে বলল, একজন করে রোগীকে দেখতে যেতে পারবে। প্রথমে আন্টি গেলেন, তারপর রাকিব, সবশেষে রাইসা দাঁড়িয়েছিল দরজার সামনে। কিন্তু মেয়েটা ভেতরে যেতে গিয়েও থেমে গেল। আমি বুঝতে পারলাম ভয় পাচ্ছে, হয়তো বাবাকে ওই অবস্থায় দেখার সাহস পাচ্ছে না। আমি ধীরে ধীরে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। যাও, আঙ্কেল এখন অনেকটা ভালো আছেন। রাইসা নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, ভয় লাগছে। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, কিছু হয়নি, যাও তুমি। মেয়েটা আমার দিকে তাকালো, চোখ দুটো এখনও ভেজা। তারপর খুব আস্তে করে মাথা নাড়িয়ে ভেতরে ঢুকে গেল। কাচের বাইরে দাঁড়িয়ে আমি দেখছিলাম। রাইসা গিয়ে ধীরে ধীরে নিজের বাবার হাত ধরল, আর আঙ্কেল দুর্বল অবস্থাতেও মেয়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলেন। মুহূর্তটা এতটা আবেগের ছিল যে অজান্তেই আমার বুকটা ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর রাইসা বাইরে বেরিয়ে এলো, চোখে আবার পানি, তবে এবার মুখে একটু স্বস্তিও আছে। হঠাৎ মেয়েটা আমার সামনে এসে থেমে গেল। আমি কিছু বলার আগেই খুব আস্তে করে বলল, আজ আপনি না থাকলে হয়তো আব্বুকে আমরা সময় মতো হাসপাতালে আনতেই পারতাম না। ধুর পাগলি, এসব কিছু না। রাইসা মাথা নাড়িয়ে বলল, না, সত্যি বলছি, আপনার অবদান আমি কখনো ভুলবো না। কথাটা বলার সময় মেয়েটার চোখের দৃষ্টিটা কেমন যেন আলাদা ছিল, আর অদ্ভুতভাবে সেই দৃষ্টিটা আমার বুকের কোথাও গিয়ে আটকে রইল। এর পরের কয়েকটা দিন যেন একদম এলোমেলো কেটে গেল। আঙ্কেলকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছিল। ডাক্তার বারবার বলছিলেন, এখন সবচেয়ে বেশি দরকার মানসিক শান্তি আর পরিবারের সাপোর্ট। আর সেই কারণেই রাকিব প্রায় হাসপাতালেই পড়ে থাকত। ওর সাথে আমিও সব কিছু বাদ দিয়ে ওর পাশেই ছিলাম। সকালে বাসা থেকে বের হতাম, তারপর সোজা হাসপাতালে, কখনো ওষুধ আনা, কখনো রিপোর্ট নেওয়া, কখনো ডাক্তার ডাকা, সব কিছুতেই রাকিবের সাথে থাকতাম। রাত অনেক হলেও বাসায় ফিরতে ইচ্ছে করতো না, কারণ এই কয়েকদিনে ওদের পরিবারটার সাথে কেমন যেন অদ্ভুত একটা টান তৈরি হয়ে গিয়েছিল। বিশেষ করে রাইসা, মেয়েটা পুরো সময়টা একদম চুপচাপ হয়ে গিয়েছিল। আগে মাঝে মধ্যে হালকা হাসতো, দুই একটা কথা বলতো, কিন্তু এখন সারাক্ষণ শুধু বাবার পাশে বসে থাকতো। কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কখনো ওষুধ খাওয়াচ্ছে,
আর আমি দূর থেকে শুধু দেখতাম। একদিন রাতে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ফোন দেখছিলাম। হঠাৎ পাশে এসে কেউ দাঁড়ালো। তাকেই দেখি রাইসা, হাতে ফ্লাক্স, চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। আপনি এখনো যাননি? আমি হালকা হেসে বললাম, না, তোমাদেরকে এই অবস্থায় রেখে বাসায় যেতে ইচ্ছে করছে না। ভাইয়া আসলেই অনেক লাকি আপনার মতো একজন বন্ধু পেয়ে। শুধু ও না, আমিও অনেক লাকি। রাইসা ফ্লাক্সটা এগিয়ে দিয়ে বলল, এই নিন চা খান, সকাল থেকে কিছু খাননি ঠিক মতো। আমি মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। এই কয়েকদিনে নিজের কথা ভুলে গেলেও মেয়েটার ঠিকই খেয়াল করেছে। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করলো বুকের ভেতর। আমি চায়েতে চুমুক দিতেই রাইসা আস্তে করে বলল, একটা কথা বলি? বলো। রাইসা নিচের দিকে তাকিয়ে বলল, আপনি না থাকলে আমরা হয়তো এতটা সামলাতে পারতাম না। এত ধন্যবাদ দেওয়া বন্ধ করো তো। রাইসা এবার অনেকদিন পর হালকা হাসলো। আর কেন জানি সেই হাসিটা দেখে আমার বুকের ভেতরটা হঠাৎ শান্ত হয়ে গেল। মনে হচ্ছিল মেয়েটার মুখে হাসিটা থাকলেই সব ঠিক আছে। এরপর প্রায় এক সপ্তাহ পর ডাক্তার জানালেন আঙ্কেলকে বাসায় নেওয়া যাবে, তবে খুব সাবধানে রাখতে হবে। সেদিন যেন পুরো পরিবারটাই আবার একটু প্রাণ ফিরে পেল। আন্টির মুখে স্বস্তি, রাকিবের মুখেও অনেকদিন পর হাসি। আমরা সবাই মিলে আঙ্কেলকে বাসায় নিয়ে এলাম। আঙ্কেল তখনও পুরোপুরি সুস্থ না, হাঁটতে কষ্ট হচ্ছিল, কথা বলতেও ধীরে ধীরে বলছিলেন। আমি আর রাকিব দুই পাশ থেকে ধরে ভেতরে নিয়ে গেলাম। সোফায় বসতেই আঙ্কেল আমার দিকে তাকিয়ে দুর্বল গলায় বললেন, বাবা, অনেক কষ্ট করেছো তুমি। আমি দ্রুত বললাম, এসব বলবেন না আঙ্কেল। তুমি রাকিবের বন্ধু না? নিজের ছেলের মতো আমাদের পাশে থেকেছো। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন হয়ে গেল। আমি শুধু মাথা নিচু করে হেসে দিলাম। তারপর থেকে প্রায় প্রতিদিনই ওদের বাসায় যাওয়া হতো। কখনো ফল নিয়ে যেতাম, কখনো ওষুধ, কখনো শুধু আঙ্কেলের সাথে একটু গল্প করতে। আর ধীরে ধীরে সব কিছু আবার স্বাভাবিক হতে শুরু করলো। আঙ্কেল আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠলেন। আন্টির মুখেও আবার হাসি ফিরল। রাকিবও আগের মতো আড্ডাবাজ হয়ে গেল। আর রাইসা মেয়েটাও আগের মতো হতে শুরু করলো। এর মধ্যে আব্বু আম্মুও গ্রাম থেকে ফিরে এলেন। বাসায় ঢুকেই আম্মু প্রথমে জিজ্ঞেস করলেন, রাকিবের আব্বু এখন কেমন আছেন? আগের চেয়ে অনেক ভালো, এখন বাসায় আছেন। আল্লাহর রহমত করছে। এমন সময় পাশে মানুষ থাকা অনেক দরকার। আমি শুধু হালকা মাথা নাড়লাম, কারণ এই কয়েকদিনে আমি নিজের চোখেই দেখেছি একটা পরিবার কিভাবে হঠাৎ ভেঙে পড়তে পড়তেও আবার ধীরে ধীরে সামলে ওঠে। রাতে খাওয়া দাওয়ার সময়ও আম্মু বারবার আঙ্কেলের কথা জিজ্ঞেস করছিলেন। তারপর হঠাৎ বললেন, ভাবছি কালকে আমি আর তোর আব্বু যাব রাকিবদের বাসায়। যাও। তুই যাবি না? আমি তো রোজই যাই, তোমরা যাও। পরদিন বিকেলের দিকে আব্বু আম্মু ফলমূল আর কিছু খাবার নিয়ে রাকিবদের বাসায় গেলেন। আমি তখন বাইরে ছিলাম। রাতে বাসায় ফিরতেই দেখি আম্মুর মুখে কেমন যেন অন্যরকম একটা হাসি। আমি জুতো খুলতে খুলতেই বললাম, কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে কেন? আম্মু সরাসরি কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, আগে হাত মুখ ধুয়ে আয়, তারপর কথা আছে। আমি অবাক হলাম, কারণ আম্মুর গলায় এমন একটা ভাব ছিল যেটা খুব গুরুত্বপূর্ণ কিছু বলবেন। খাওয়া দাওয়া শেষে আমি রুমে এসে ফোন দেখছিলাম। হঠাৎ আম্মু এসে বিছানার পাশে বসলেন। আমি তাকিয়ে বললাম, কি বলবা বলছিলা? একটা মেয়ে দেখেছি আজ। তারপর? মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি তখনও স্বাভাবিকভাবেই বললাম, ভালো কথা, আমাকে কেন বলতেছ? কারণ মেয়েটাকে আমি এই বাসায় বউ বানাতে চাই। আমি প্রথমে বুঝতেই পারলাম না। কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, মানে কোন মেয়ে? রাকিবের বোন রাইসা, বেশ মিষ্টি একটা মেয়ে। তোর বাবারও খুব পছন্দ হয়েছে। কথাটা শুনে আমি পুরো থমকে গেলাম। মনে হলো কয়েক সেকেন্ডের জন্য মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কি? এত অবাক হওয়ার কি আছে? মেয়েটা মাশাআল্লাহ খুব শান্ত, ভদ্র, যত্নশীল। আজকে যতক্ষণ ছিলাম একবারও মনে হয়নি অন্য কারো বাসায় আছি। এত আপ্যায়ন করেছে,
বলার মতো না। আমি হতভম্ব হয়ে বসে আছি, কারণ সত্যি বলতে এমন কিছু আমি কল্পনাও করিনি। আমি তো কখনো বাসায় কিছু বলিনি, এমনকি নিজের কাছেও ঠিকভাবে স্বীকার করিনি রাইসাকে আমার আলাদা ভালো লাগে। আমি দ্রুত বললাম, আরে আম্মু কি বলো এসব? রাকিব আমার এত কাছের বন্ধু। তো বন্ধুর বোনকে বিয়ে করা নিষেধ নাকি? না, কিন্তু কিন্তু কি? আমি কোনো উত্তর খুঁজে পেলাম না। আসলে ভেতরে ভেতরে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে ঠিকভাবে চিন্তাই করতে পারছিলাম না। তারপর বললাম, এসব চিন্তাভাবনা কিভাবে এলো তোমাদের মনে? কারণ মেয়েটা আমাদের সত্যি পছন্দ হয়েছে। আরও বললেন, আর তোর কথা আলাদা করে আর কি বলবো? এই কয়েকদিন তুই ওদের জন্য যা করেছিস তাতেই তুই ওদের মন জয় করে ফেলেছিস। আমি এখনও পুরোপুরি শকে বসে আছি। তারপর যা শুনলাম সেটা তো আরও বড় ধাক্কা। আম্মু একদম স্বাভাবিক গলায় বললেন, আমরা আজকে রাইসার আব্বু আম্মুর সাথেও কথা বলে এসেছি। আমি প্রায় লাফ দিয়ে উঠলাম। কি? এত চিৎকার করার কি আছে? তোমরা সিরিয়াসলি কথা বলছো? আর ওনারাও কোনো আপত্তি করেনি। আমার বুকের ভেতর ধকধক করতে শুরু হয়ে গেল। মানে সব কিছু এত দূর চলে গেছে? আমি কিছুটা উত্তেজিত হয়ে বললাম, রাকিব কি তখন বাসায় ছিল? তোমাদের এসব কথাবার্তা শুনেছে এসে? না, রাকিব নাকি কোথাও গিয়েছিল দরকারে। কিন্তু তোর আঙ্কেল বললেন যে তিনি নিজেই নাকি রাকিবের সাথে এই ব্যাপারে কথা বলবেন। আমার মনে একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো। রাকিব যদি এসব শুনে কী ভাববে? নিশ্চয়ই আমাকে ভুল বুঝবে। রাত তখন প্রায় 11:30। আমি বিছানায় শুয়েছিলাম ঠিকই, কিন্তু চোখে একদম ঘুম ছিল না। মাথার ভেতর শুধু একটাই চিন্তা ঘুরছিল, রাকিব যদি ভুল বুঝে। কারণ বন্ধুত্বটা আমাদের বহু বছরের, একসাথে স্কুল, কলেজ, আড্ডা, ঝগড়া সব কিছু। আর সেই বন্ধুর বোনকে নিয়ে হঠাৎ এমন কথা, যতই স্বাভাবিক হোক ভেতরে ভেতরে ভয় লাগছিল। রাকিব কি ভাববে? ও কি মনে করবে আমি আগে থেকেই এসব প্ল্যান করে রেখেছিলাম, নাকি মনে করবে আমি ওদের পরিবারের সুযোগ নিয়েছি? এসব চিন্তা মাথার মধ্যে ঘুরতেই হঠাৎ ফোনটা কেঁপে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি রাকিব কলিং। আমার বুকটা ধক করে উঠল। কয়েক সেকেন্ড ফোনটার দিকে তাকিয়ে রইলাম। রিসিভ করব কি করব না বুঝতে পারছিলাম না। শেষ পর্যন্ত সাহস করে কলটা ধরলাম। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ড চুপচাপ। তারপর রাকিব বেশ সিরিয়াস গলায় বলল, কিরে, অনেক বড় খেলোয়াড় হয়ে গেছিস দেখছি। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন শুকিয়ে গেল। আমি তোতলাতে তোতলাতে বললাম, দোস্ত, আসলে আমার গলা দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না। রাকিবও চুপ হয়ে আছে, যার কারণে আরও ভয় লাগছে। তারপর পরক্ষণেই জোরে হেসে উঠল। আরে থাম থাম, তোর ভয় পাওয়া গলাটা শুনে আর হাসি আটকাতে পারলাম না। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। তারপর বিরক্ত হয়ে বললাম, হারামজাদা, আমি তো সিরিয়াসলি ভয় পেয়ে গিয়েছিলাম। রাকিব হাসতেই থাকলো। বুঝছি, তোর অবস্থা কল্পনা করতে পারছি। আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, দোস্ত, আমি কিন্তু সত্যি কিছু জানতাম না। আজকে আম্মু বলার পর নিজে শক খাইছি। জানি রে বুকা, আব্বু আম্মু সব বলছে আমাকে। আমি চুপ করে শুনছিলাম। রাকিব আবার বলল, আর সত্যি কথা বলতে কি জানিস, আমি অবাক হইনি একটুও না। মানে? হাসপাতালে যেভাবে তুই আমাদের পাশে ছিলি, আব্বুর জন্য যেভাবে ছোটাছুটি করছিস, ওই দিনই আব্বু বলছিল ফারাবির মতো ছেলেই হয় না। কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন নরম হয়ে গেল। আমি আস্তে করে বললাম, তুই কিছু মনে করিস নাই তো? রাকিব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, একটা কথা বলি, বল। আমার বোনকে যদি কোনোদিন কারোর হাতে দিতেই হয়, তাহলে তোর মতো কারোর হাতেই দিতে চাইব। কথাটা শুনে আমি পুরো চুপ হয়ে গেলাম। জানি না কেন বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। রাকিব আবার হাসতে হাসতে বলল, তো এখন বেশি লজ্জা না পেয়ে আন্টি আঙ্কেলকে বল, তাড়াতাড়ি এসে কথা পাকাপাকি করে যাক। কি? কি আবার,
সিরিয়াসলি বলতেছি, আব্বুও রাজি, আম্মুও রাজি। আর সবচেয়ে বড় কথা, কি? রাইসারও কোনো আপত্তি নাই মনে হয়। কথাটা শুনে আমার বুকটা আবার কেঁপে উঠল। আমি ধীরে বললাম, তুই কিভাবে বুঝলি? রাকিব হাসল। আমি ওর ভাই, এতটুকু বুঝি। আমি আর কিছু বলতে পারলাম না, শুধু অদ্ভুত একটা নীরবতা কাজ করছিল আমার ভেতরে। ফোনের ওপাশ থেকে রাকিব আবার বলল, দোস্ত, হুম? একটা কথা মনে রাখিস, আমার বোন অনেক আদরে, কাদাইলে কিন্তু তোর খবর আছে। আমি হেসে বললাম, আগে হোক, তারপর দেখা যাবে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হবে। কলটা কেটে যাওয়ার পরও আমি অনেকক্ষণ ফোনটা হাতে নিয়ে বসে রইলাম। বারবার শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, রাইসারও কোনো আপত্তি নেই। আর অদ্ভুতভাবে সেই চিন্তাটা মনে আসতেই বুকের ভেতর ধীরে ধীরে এক অচেনা শান্তি নেমে এলো। বিয়ের কথাবার্তা পাকাপাকি হওয়ার পর যেন দুই পরিবারেই অন্যরকম একটা আনন্দ নেমে এলো। সব কিছু এত দ্রুত হবে আমি নিজেও ভাবিনি। কয়েকদিন আগেও যেখানে হাসপাতালের করিডোরে দুশ্চিন্তা আর কান্না ছিল, সেখানে এখন বিয়ের শপিং, হাসাহাসি আর ব্যস্ততা। রাকিব তো শুরু থেকেই আমাকে নিয়ে লাগাম ছাড়া মজা শুরু করে দিল। একদিন শপিংয়ে গিয়ে বলেই বসলো, মামা, শেরওয়ানিটা ভালো দেখে নিস, আমার বোন কিন্তু কম সুন্দর না। তোরে একদিন সত্যি মেরে ফেলবো। এই, সম্মান দিয়ে কথা বল, আমি কিন্তু তোর সম্বন্ধী হতে যাচ্ছি। জি আচ্ছা ভাইয়া, একদিন সময় করে দেখা করবেন, আপনাকে সম্মানের চূড়ায় বসিয়ে দেব। তারপর ধীরে ধীরে বিয়ের দিন চলে এলো। পুরো বাড়ি আলোয় সাজানো, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সব মিলিয়ে একদম উৎসবের পরিবেশ। আমি স্টেজে বসে আছি, পাশে রাকিব দাঁড়িয়ে বারবার খোঁচা মারছে। কিছুক্ষণ পর রাইসাকে নিয়ে আসা হলো। লাল শাড়িতে মেয়েটাকে দেখে কয়েক সেকেন্ড সত্যি আমার নিঃশ্বাস আটকে গিয়েছিল। মনে হচ্ছিল এত সুন্দর কাউকে আমি আগে কখনো দেখিনি। রাইসা একবার মাথা তুলে তাকিয়েই আবার চোখ নামিয়ে ফেলল। কিন্তু সেই এক ঝলকেই বুকের ভেতর কেমন যেন হয়ে গেল। বিয়েটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো। দুই পরিবারের হাসি, আনন্দ, দোয়া সব মিলিয়ে যেন পূর্ণ একটা মুহূর্ত। রাত অনেকটা হয়ে গিয়েছিল বাসায় ফিরতে ফিরতে। এরপর শুরু হলো সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, বাসরাত। রুমটা সুন্দর করে সাজানো, চারিদিকে ফুলের গন্ধ, হালকা আলোয় পুরো পরিবেশটাই কেমন স্বপ্নের মতো লাগছিল। আমি ধীরে ধীরে দরজা বন্ধ করে ভেতরে ঢুকলাম। রাইসা বিছানার এক কোণে বসে আছে, মাথা নিচু, হাতের আঙ্গুল নিয়ে খেলছে নার্ভাস হয়ে। আমি কয়েক সেকেন্ড দরজার পাশে দাঁড়িয়ে শুধু মেয়েটাকে দেখছিলাম। তারপর ধীরে ধীরে গিয়ে পাশে বসলাম। সাথে সাথে রাইসার নিঃশ্বাস যেন আরও দ্রুত হয়ে গেল। আমি হালকা হেসে বললাম, এত ভয় পাচ্ছ কেন? রাইসা আস্তে করে বলল, ভয় না, লজ্জা লাগছে। আমি একটু ঝুঁকে বললাম, আচ্ছা, হাসপাতালে যে মেয়েটা এত সাহস করে সব সামলাচ্ছিল, সে এখন এত লজ্জা পাচ্ছে? রাইসা এবার ঠোঁট কামড়ে হেসে ফেলল। আমি ধীরে ধীরে ওর হাতটা ধরলাম, সাথে সাথে মেয়েটা কেঁপে উঠল হালকা করে। আমি আস্তে করে বললাম, একটা কথা বলি? রাইসা মাথা নাড়ল। ওই দিন হাসপাতালে তোমাকে প্রথমবার এত কাছ থেকে দেখেছিলাম, তখনই কেন জানি মনে হয়েছিল তোমাকে সবসময় আগলে রাখতে ইচ্ছে করে। রাইসা ধীরে ধীরে মাথা তুলে তাকালো আমার দিকে, চোখ দুটো কেমন যেন ভিজে উঠেছে। জানেন, আমি ওই দিন থেকেই আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাইছিলাম। কি? রাইসা লজ্জা পেয়ে আস্তে করে বলল, আপনাকে। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি নিজেকে আটকাতে পারলাম না। ধীরে ধীরে মেয়েটাকে নিজের কাছে টেনে নিলাম। রাইসা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। আমি ওর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বললাম, আজ থেকে তুমি আমার একান্ত ব্যক্তিগত সম্পদ, যার উপরে শুধু আমার অধিকার। রাইসা লজ্জায় আমার বুকে মুখ লুকিয়ে ফেলল। আর সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর শান্তি হয়তো আর কিছুতেই নেই। রাইসা তখনও আমার বুকে মুখ লুকিয়ে আছে। ওর গরম নিঃশ্বাসগুলো বুকের সাথে এসে লাগছিল বারবার। পুরো রুম জুড়ে শুধু ফুলের মিষ্টি গন্ধ আর
আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। আমি আস্তে করে ওর থুতনিতে হাত দিয়ে মুখটা একটু উপরে তুললাম। এভাবে লুকিয়ে থাকলে কিন্তু তোমার মুখ দেখব কিভাবে? রাইসা লজ্জায় চোখ নামিয়ে বলল, এত কাছে তাকাবেন না প্লিজ। কেন? এখন তো তুমি পুরোপুরি আমার বউ। কথাটা শুনেই মেয়েটার গাল আরও লাল হয়ে গেল। আমি ধীরে ধীরে ওর কানের পাশ থেকে চুল সরিয়ে দিলাম। তারপর খুব আলতো করে বললাম, একটা কথা জানো, আজকে তোমাকে এত সুন্দর লাগছে যে নিজেকে সামলাতে কষ্ট হয়ে যাচ্ছে। রাইসা ঠোঁট কামড়ে হালকা হাসল। সামলাতে বলেছে কে? গ্রিন সিগন্যাল পেতেই আমি রাইসাকে আরও কাছে টেনে আনলাম। ও সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। আমি ফিসফিস করে বললাম, এত লজ্জা পাচ্ছ কেন? ও কিছু বলল না। আমি ওকে আরও একটু কাছে টেনে নিলাম। বাইরে তখন হালকা বাতাসে জানালার পর্দা দুলছিল, আর ভেতরে আমরা দুজন নিঃশব্দে একে অপরের কাছে হারিয়ে যাচ্ছিলাম। আমি আস্তে করে বললাম, একটা প্রমিস করবে? কি প্রমিস? যত যাই হোক না কেন কখনো আমাকে ছেড়ে যাবে না। রাইসা এবার একদম ছোট্ট বাচ্চাদের মতো আমার শার্ট মুঠো করে ধরে বলল, আপনি দূরে ঠেলে না দিলে আমি কোনো দিনও যাব না। আমি হেসে ওকে জড়িয়ে ধরলাম। তারপর বাকিটা ইতিহাস। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করুন। দেখা হবে আবারও নতুন কোনো এক গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।